তোমরা কিভাবে এলে আর তোমরা কে? মেয়েগুলো বলল, তুমি ভয় পেও না, আমার একটা কথা বলছি, মন দিয়ে শোনো, আমরা কোনো মানুষ নয়, আমরা হচ্ছি পরী। আমি একটু হাসলাম আর বললাম, এই সব যুগে এসব বিশ্বাস করা অসম্ভব। আপনারা কি সত্যি করে বলুন তো? সেই মেয়েগুলো থেকে একটি মেয়ে বলে, এই ছেলে তোমার বিশ্বাস হচ্ছে না, তাহলে দাঁড়াও, ওই যে পাখার ওপর দেখো, তোমার প্যান্টটা ঝুলিয়ে দিয়েছি। ও আমি বলি, আচ্ছা দেখি, যে আমার চোখ কপালে উঠে গেল। আরে এটা কিভাবে সম্ভব? আমি বলি, আরে আমার প্যান্টটা ভিজে, তুমি ওটাকে নামিয়ে দাও। আমার বিশ্বাস হয়েছে। মেয়েগুলো সবাই হাসল, আর একটি মেয়ে চোখ ইশারা করতেই আমার অন্য একটি প্যান্ট যেটা পাখায় চলেছিল সেটা নামিয়ে দেয়। বলে, এখন বিশ্বাস হলো তো? আমি বলি, হ্যাঁ, আপনারা কি চান তাড়াতাড়ি বলেন, না হলে আমার আম্মু আমার খুব ধোলাই দিবে, এত বড় মেয়ে দেখে। মেয়েগুলো তখন বলে দিলে আমাদেরকে তোমাকে ধোলাই দেবে। আমি তখন বলি, ও তাহলে আমাকে মার খাওয়ানোর জন্য এসেছেন? মেয়েগুলো বলে, না, আমাদের রাজ্যের রাজকুমারীকে তুমি বাঁচিয়েছিলে। আমি বলি, কখন? আমি তো কাউকে বাঁচাইনি, কাউকে হেল্প করিনি। একটি মেয়ে তখন বলে, কিছু মাস আগে তুমি একটা ভ্যাম্পায়ারকে বাঁচিয়েছিলে, মনে আছে? আমি বলি, হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের রাজকুমারী। আমি বলি, ও তা বাজে, সে ঠিক আছে, এখন আবার কি দরকার? মেয়েগুলো বলল, তোমাকে দরকার আমাদের রাজকুমারীকে বাঁচানোর জন্য। আমাদের রাজামশাই বলেছেন তোমাকে নিয়ে যেতে, একটু কথা বলেই তোমাকে আবার বাড়িতে নিয়ে আসব, সময়টা তুমি দেখো কখন যাবে। আমি বলি, ওখানে যদি তোমরা আমাকে বেঁধে রাখো আমি কিন্তু কান্না করব। মেয়েগুলো সবাই হাসল একসাথে, আরে পাগল, তোমাকে বেঁধে রাখবো কেন, আমরা কথা দিচ্ছি তোমাকে তোমার বাড়িতে দিয়ে যাব। আমি বলি, আচ্ছা তাহলে 3 দিন পর যাওয়া যাক। মেয়েগুলো তখন বলে, আচ্ছা বলে মিলিয়ে যায়। আমি তখন অনেক ভয় খেয়েছিলাম, তাদের সামনে প্রকাশ করছিলাম না। দৌড়ে গিয়ে 1 গ্লাস পানি খেলাম আর খাটে থুম করে বসে পড়লাম। দোয়া কালাম পড়তে লাগলাম, বাপরে বেঁচে গিয়েছি আজকের মতো বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। পরের দিন বিকেলে বন্ধুদের সাথে আড্ডায় বসলাম। শুভ, আকাশ আর নিলয় সবসময় যেমন হৈহুল্লোড় করে আজও তেমনই করছিল। শুভ একটা জোকস বলে হো হো করে হাসছে, কিন্তু আমার কানে যেন কিছুই ঢুকছিল না। আমার চোখের সামনে কেবল ভাসছে সেই 3 পরীর মুখ আর সেই পাখা থেকে নেমে আসা প্যান্টের দৃশ্য। আকাশ আমার কাঁধে ধাক্কা দিয়ে বলল, কিরে ইমরান, তুই আজ অন্য গ্রহে আছিস নাকি? কি ভাবছিস অত? আমি একটু চমকে উঠে বললাম, না রে, তেমন কিছু না, কাল রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি তো, তাই একটু শরীরটা ম্যাচ করছে। বন্ধুরা ফুটবল ম্যাচ নিয়ে তর্কে মেতে উঠল। নিলয় বলছিল, কালকের ম্যাচে ওই শটটা যদি গোল হতো না। আমি শুধু মাথা নাড়ছিলাম। ওদের সাথে আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু পরীদের কথা একবারও মুখ দিয়ে বের করলাম না। ওরা যদি শোনে আমি পরীদের সাথে 3 দিন পর ঘুরতে যাব, তবে নির্ঘাত আমাকে পাগল ভেবে হাসাহাসি করবে। মাঝে মধ্যে আকাশটার দিকে তাকাচ্ছিলাম, মনের কোণে একটা ভয় আর রোমাঞ্চ কাজ করছিল। বন্ধুদের সাথে আড্ডায় বসে থেকেও আমি যেন এক অন্য জগতের কথা ভাবছিলাম, যে জগৎটা শুরু হবে আর মাত্র 3 দিন পর। বাড়িতে ফেরার পর মনটা একটু হালকা হলো। বন্ধুরা 1000টা প্রশ্ন করলেও আমি কিছুই ভাঙিনি। ঘরে ঢুকেই দেখি বাবা অফিস থেকে ফিরে সোফায় বসে পত্রিকা পড়ছেন। পরীদের রাজ্যে যাওয়ার টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে ভাবলাম, বাবার সাথে একটু মজা করা যাক। আপনার গল্পের পরবর্তী অংশটুকু নিচে দেওয়া হলো। বাড়ি ফিরে দেখি বাবা চশমাটা নাকের ডগায় নামিয়ে খুব মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছেন। আমি চুপি চুপি গিয়ে বাবার পিছন দিয়ে দাঁড়ালাম। বাবা টেরই পাননি। হঠাৎ আমি নিচু গলায় বললাম, বাবা, তোমার পেছনে ওটা কি দাঁড়িয়ে আছে? বাবা চমকে উঠে পেছনে তাকালেন, কিন্তু কাউকে না দেখে বললেন, কই, কেউ তো নেই। কি শুরু করলি ইমরান? আমি গম্ভীর মুখে বললাম, আরে বাবা, তুমি দেখতে পাচ্ছ না? একটা ডানাওয়ালা ছায়া ঠিক তোমার মাথার ওপর দিয়ে ঘুরে গেল। আজকাল এই বাড়িতে খুব অদ্ভুত সব কাণ্ড ঘটছে। বাবা এবার পত্রিকাটা ভাঁজ করে রেখে আমার দিকে তাকিয়ে হাসলেন। বললেন, তোর দুষ্টুমি আর গেল না। ডানাওয়ালা ছায়া নাকি অন্য কিছু? তুই নিশ্চয়ই আবার কোনো বায়না ধরবি, তাই তো? আমি হেসে বাবার পাশে বসে পড়লাম। বাবার কাঁধে হাত রেখে বললাম, উহু, বায়না না বাবা, সত্যি বলছি, আমি যদি হঠাৎ করে 3 দিনের জন্য কোথাও হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে? বাবা আমার চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, হারিয়ে যাবি মানে? কোথায় যাবি শুনি? তোর আম্মু তো তোকে চোখের আড়াল করলেই চিৎকার শুরু করে। আর আমি তো তোকে ছাড়া এই বাড়িটা অন্ধকার দেখব। বাবার এই সহজ কথাগুলো শুনে আমার মনটা একটু খাপছাড়া হয়ে গেল। পরীদের রাজ্যে যাওয়ার আনন্দটা যেন হঠাৎ একটু কমে গেল।
আমি মনে মনে ভাবলাম, বাবা মাকে না বলে 3 দিনের জন্য চলে যাওয়া কি ঠিক হবে? কিন্তু রাজকুমারীকে তো আমিই বাঁচিয়েছি, তাদের সাহায্য করাও তো আমার দায়িত্ব। বাবাকে আর কিছু না বলে বললাম, আরে মজা করছিলাম বাবা, আমি কোথাও যাব না। চলো, আজ রাতে একসাথে বসে তোমার সেই পুরনো দিনের গল্প শুনি। বাবা খুশি হয়ে গল্প শুরু করলেন, আর আমি মনে মনে সেই 3 দিনের কথা ভাবতে লাগলাম। একদিকে বাবার আদর, আর অন্যদিকে রহস্যময় পরীদের ডাক, আমার কিশোর মনটা এক অদ্ভুত দোটানায় পড়ে গেল। গল্পটি এখন বেশ আবেগপূর্ণ আর রহস্যময় জায়গায় পৌঁছেছে। এরপর কি 3 দিন শেষ হওয়ার রাত নিয়ে লিখব? এই কদিন কিছু হলো না। এরপর 3 দিন হয়ে গেল, রাতের বেলা শুয়েছিলাম, আজ থেকে সেই 3টে পরী আবার আসলো। আমি একটু চমকে গিয়ে পিছনে সরে যাই। পরীগুলো তখন বলে, আর ভয় পাচ্ছ কেন? আমাদের দেখে কি ভয়ঙ্কর লাগছে? আমি বলি, না না, হঠাৎ করে আসলে তাই চমকে গেলাম, পড়ে গেল। তখন বলে, মনে আছে তো? আমি বলি, হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। পরী বলে, কি? আমি বলি, আমাকে নিয়ে যাচ্ছ, ভোর হওয়ার আগে আমাকে বাড়িতে যেতে হবে, রাজি? ওরা বলে, হ্যাঁ। তারপর আমাকে বলেন, তুমি চোখ বন্ধ করে থাকো, আর এই মাদুরটা নাও, এত যেন চোখ খুলবে না। ও আচ্ছা। তারপর মাদুরটা মাটিতে বিছি দিয়ে চোখ বন্ধ করি। আমার মনে হচ্ছিল যেন আমি আকাশের উপরে উঠছি। তার কিছুক্ষণ পর বলল, এবার তুমি চোখ খোলো। আমি চোখ খুলে দেখলাম অনেক সুন্দর একটি জায়গা। জায়গাটা বড় অদ্ভুত। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এটা কোথায়? পরী বলে, এটা আমাদের রাজ্য, সামনের দিকে। চলো, আমি তাদের পেছন পিছন যেতে লাগলাম, আর আশেপাশে দেখছিলাম অনেক সুন্দর জায়গা। সত্যি বলতে আমার অনেক ভালো লেগে যায়। পরী বলে, হয়েছে, আমাদের রাজপ্রাসাদ, ওখানে আমাদের রাজা আছে, তোমার সাথে দেখা করবে, চলো। তাদের সাথে গেলাম, অনেক সুন্দর একটা রাজপ্রাসাদ। ওর মধ্যে ঢুকলাম, আশেপাশে অনেক সেনা আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম যে এরা কোনো মানুষ নাই, সব জিনজাতি। উপর একটা কক্ষে নিয়ে গেল, আর বলে, এই কক্ষে রাজা বসে আছে, তুমি গিয়ে কথা বলে এস, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি বলি, তোমরা চলো, আমার একটু হাসি। আর বলে, রাজামশাই, আশপাশে যাও, আমাদের নিষেধ, মানে ওই কক্ষে ঢোকার তোমার অনুমতি পেয়েছ, তুমি যাও। তারপর আমি আচ্ছা বলে চলে যাই। ঘরটা অনেক বড় ছিল। তারপর দেখলাম একটা বয়স্ক লোক টেবিলে বসে আছে। আমি তখন বুঝলাম এইটাই আছে মশাই। তার মাথায় একটা মুকুট ছিল। আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালাম তো বাবা, তুমি সেই ব্যক্তি, আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলে? আমি বলি, জি। তারপর সে আমায় পাশে বসতে বলে। আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু উনি একজন জিন। উনি তখন বলে, না, ভয় পেও না, আমি কিছু করব না, এবং তোমায় কোনো ক্ষতি হতে দেব না। এরপর রাজামশাই জিনের রাজ্যে ইমরানকে নিয়ে কি করবেন? রাজকুমারী আর ইমরানের এই মিষ্টি মুহূর্তটি গল্পের মোড় আরও সুন্দর করে তুলেছে। আপনার লিখে দেওয়া অংশটুকু পরিমার্জিতভাবে নিচে তুলে ধরছি। রাজামশাই তার সামনের চেয়ারে বসতে বলেন, আমি বসি। তিনি হাঁক দিয়ে বললেন, সেনাবাহিনী, কে কোথায় আছিস? এখানে খাবার নিয়ে আয়। সাথে সাথে আদেশ পালন করতে দুজন চলে গেল। রাজামশাই তখন বললেন, ধন্যবাদ বাবা, আমার মেয়ে অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচেছে তোমার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিনীতভাবে বললাম, আরে আপনি তো আমার বাবার মতো, আপনি কেন ধন্যবাদ জানাচ্ছেন? এটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। এমন সময় একটি পরী এসে রাজামশাইকে কিছু বলল। ওরা নিজেদের মধ্যে অন্য এক ভাষায় কথা বলছিল, যা আমি বুঝতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, বাবা, ওরা কি বলছে? রাজামশাই বললেন, বাবা, ওরা আমাদের খাবার কক্ষে ডাকছে, চলো, আমরা গিয়ে খেয়ে নেই। তিনি আমার হাত ধরে নিয়ে গেলেন। গিয়ে দেখি টেবিল ভর্তি খাবার সাজানো। রাজামশাই বললেন, পৃথিবীতে এসব খাবার তোমরা হয়তো কখনো খাওনি, তাই একটু অদ্ভুত লাগতে পারে, তবে খেলে অনেক ভালো লাগবে। আমি খাবার মুখে দিয়েই অবাক হলাম। এত সুস্বাদু খাবার আমার কল্পনার বাইরে ছিল। খাওয়ার পর রাজামশাই বললেন, বাবা, তুমি এখন একটু বিশ্রাম করো। আমার মেয়ে বাগানে বসে আছে, তুমি গিয়ে ওর সাথে একটু কথা বলো। আমার একটা কাজ আছে, আমি এখন আসি। তিনি যাওয়ার সময় পরীদের বলে গেলেন আমাকে নিয়ে যেতে। সেই 3 জন পরী আমাকে নিয়ে বাগানের দিকে চলল। এখন আর আমার ভয় লাগছিল না। বাগানে গিয়ে দেখলাম সামনে একটি অপূর্ব সুন্দর মেয়ে বসে আছে। পরীদের জিজ্ঞেস করলাম, উনি কে? ওরা বলল, উনি আমাদের রাজকুমারী। তার রাজকীয় সাজ আর চারপাশের দৃশ্য দেখে তো আমার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। পরীরা বলল, সামনে গিয়ে কথা বলেন। আমি ভয়ে ভয়ে সামনে গেলাম। রাজকুমারীর চোখগুলো এত মায়াবী যে কি বলবো। আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। রাজকুমারী আমার দিকে ঘুরে তাকাল এবং মিষ্টি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, বসেন। আমি তার পাশে গিয়ে বসলাম। বসার সময় তার হাত আমার হাতে একটু স্পর্শ করতেই আমি যেন জমে গেলাম।
আমি একভাবে তার মায়াবী চোখের দিকে তাকিয়েছিলাম। রাজকুমারী তখন ৩ পরীকে চলে যেতে ইশারা করল। তারা মাথা নিচু করে চলে গেল। রাজকুমারী আমার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, কি দেখছেন এভাবে? আমার কোনো হুঁশ ছিল না। সে আমাকে আলতো করে নাড়া দিয়ে বলল, শুনছেন, এভাবে তাকিয়ে থাকলে আমার খুব লজ্জা করে। আমি থতমত খেয়ে বললাম, ওহ সরি, আমি বুঝতে পারিনি, কিছু মনে করবেন না প্লিজ। সে বলল, আরে সরি বলছেন কেন? এটা তো স্বাভাবিক, আপনি তাকিয়ে থাকতে পারেন। তবে আমার লজ্জা লাগছিল তাই বললাম। এই বলে সে মাথা নিচু করে নখ দিয়ে হাতে খুঁটছিল। সে একটি নীল রঙের শাড়ি পরেছিল। এমনিতেই সে অপূর্ব সুন্দরী, তার ওপর নীল শাড়ি, সব মিলিয়ে তাকে অপার্থিব সুন্দর লাগছিল। সে আমার সাথে গল্প করতে শুরু করল, আর আমি তার সেই মায়াবী রূপের সাজে ডুবে থাকলাম। আমি তার মায়াবী চোখের দিকে তাকিয়েছিলাম, আর সে আপন মনে কথা বলে যাচ্ছিল। ওর কথা বলার ভঙ্গিটা এত সুন্দর যে আমি মাঝে মাঝে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছিলাম। কখনো ওর কথা শুনে আমি অবাক হচ্ছিলাম, আবার কখনো ওর মিষ্টি হাসির সাথে তাল মিলিয়ে মিটিমিটি হাসছিলাম। ওর ওই মুচকি হাসিটা আমার মনের ভেতরের ফিলিংসগুলো যেন কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ রাজকুমারীর মুখটা একটু গম্ভীর হয়ে গেল। সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, ইমরান, তুমি কি জানো আমাদের এই রাজ্য এখন অনেক বড় বিপদের মুখে? আমি সোজা হয়ে বসলাম। ওর গম্ভীর কথা শুনে আমার ঘোর কেটে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাজকুমারী? রাজামশাই তো বললেন সব ঠিক আছে। রাজকুমারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা তোমাকে সবটা বলেননি। আসলে আমাদের এই রাজ্যের পাশেই একটা অন্ধকার রাজ্য আছে, যেখানকার অধিপতিরা অত্যন্ত নিষ্ঠুর। তারা অনেক দিন ধরেই আমাদের এই জাদুর রাজ্য আর রাজপ্রাসাদ দখল করার পরিকল্পনা করছে। সেদিন আমি যখন ভ্যাম্পায়ার রূপে ভুল করে তোমাদের পৃথিবীতে চলে গিয়েছিলাম, তখন আসলে ওদেরই একজন আমাকে ধাওয়া করেছিল এবং বিষাক্ত তীর মেরেছিল। তুমি যদি সেদিন আমাকে না বাঁচাতে, তবে আজ আমি বেঁচে থাকতাম না, আর আমাদের এই রাজ্যও হয়তো ধ্বংস হয়ে যেত। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার সাধারণ জীবনে যে ভ্যাম্পায়ারকে আমি সাহায্য করেছিলাম, তার পেছনে এত বড় এক রহস্য লুকিয়েছিল। আমি রাজকুমারীর হাতের ওপর হাত রেখে সাহস দিয়ে বললাম, তুমি চিন্তা করো না, আমি তো আছি, আর তোমাদের সেনাবাহিনীও অনেক শক্তিশালী। ওরা চাইলেই তোমাদের ক্ষতি করতে পারবে না। রাজকুমারী ম্লান হাসল, বলল, ওরা শুধু শক্তি দিয়ে নয়, মায়াজাল দিয়েও আক্রমণ করতে চায়। আমাদের রাজ্যে এখন খুব সতর্ক থাকতে হবে। আমি তোমাকে নিয়ে চিন্তিত, কারণ তুমি একজন মানুষ হয়ে আমাদের এই যুদ্ধে জড়িয়ে পড়েছ। গল্পে এবার একটা যুদ্ধের আমেজ আসছে। এরপর কি সেই অন্ধকার রাজ্যের কেউ আক্রমণ করবে? তার চিন্তিত মুখ দেখে আমি বললাম, দেখো মারিয়া, ভয় পেয়ে কোনো লাভ নেই। শত্রুরা যদি মায়াজাল বিছাতে চায়, তবে আমাদের উচিত হবে তাদের চেয়েও বুদ্ধি দিয়ে চলা। তুমি তোমার বাবাকে বলো, রাজ্যের চারপাশে এমন এক জাদুর দেয়াল তৈরি করতে, যা শুধু তোমাদের রাজ্যের ভালো মনের মানুষদেরই চিনতে পারবে। আর বিপদে পড়লে কখনো একা বের হবে না। আমার কথা শুনে মারিয়া একটু আশ্বস্ত হল। আমি ওর মনটা ভালো করার জন্য হাসতে হাসতে বললাম, আচ্ছা রাজকুমারী, এতক্ষণ তো অনেক সিরিয়াস কথা হলো। একটা কথা জিজ্ঞেস করি, তোমার নামটা কি? সে একটু অবাক হয়ে তাকিয়ে বলল, ওহ, বলাই হয়নি। আমার নাম মারিয়া। আমি হেসে বললাম, বাহ, যেমন মিষ্টি তুমি দেখতে, তেমনই মিষ্টি তোমার নাম। আমার কথা শুনে মারিয়া মুখ ভরে এক দারুণ হাসি দিল। ওর ওই হাসি দেখে মনে হলো যেন সারা বাগানে আলো ছড়িয়ে পড়েছে। ওর মনটা পুরোপুরি খুশি করার জন্য আমি আমাদের জগতের নানা মজার আর হাসির গল্প বলতে শুরু করলাম। আমি ওকে বললাম, জানো মারিয়া, আমাদের পৃথিবীতে ছোট বাচ্চারা যখন প্রথমবার স্কুলে যায়, তারা মনে করে তাদের বুঝি জেলখানায় পাঠানো হচ্ছে। আমার এক বন্ধু তো প্রথম দিন স্কুল থেকে পালিয়ে আমগাছে উঠে বসেছিল, পরে টিচাররা তাকে মই দিয়ে নামিয়ে এনেছিল। আমার বলার ঢং দেখে মারিয়া খিলখিল করে হেসে উঠল। রাজকুমারীর সেই মুক্তোর মতো হাসি দেখে আমারও খুব ভালো লাগছিল। এরপর আমি আরও কিছু কৌতুক আর আমাদের পাড়ার বন্ধুদের মজার সব কাণ্ডকীর্তি শোনালাম। মারিয়া হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ছিল। ও বলল, ইমরান, তুমি মানুষ হিসেবে সত্যিই অনেক অদ্ভুত আর মজার। তোমার সাথে কথা বললে সব ভয় ডর কোথায় যেন পালিয়ে যায়। আমরা দুজনে মিলে অনেকক্ষণ হাসাহাসি করলাম। কিছুক্ষণ আগের সেই গম্ভীর পরিবেশটা এক নিমেষেই আনন্দে ভরে উঠল। নীল শাড়ি পরা রাজকুমারী মারিয়া আর আমি সেই জাদুর বাগানে যেন এক টুকরো সুখ খুঁজে পেলাম। মারিয়া হঠাৎ তার একটি হাত কোমরে রাখল, আর অন্য হাতের আঙুল দিয়ে ঠোঁটে বারবার টোকা দিতে লাগল। সে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, কী ব্যাপার, এটা কি হল? তুমি আমায় প্রথমবার মারিয়া বলে ডাকলে,
আবার তার পরক্ষণেই জিজ্ঞেস করলে আমার নাম কি। এই ধাঁধার উত্তর তো আমি খুঁজে পাচ্ছি না, তুমিই বলো। আমি হেসে দিয়ে বললাম, তুমি তো খুব চালাক। আসলে আমি যখন তোমার এখানে আসছিলাম তখন তোমার বাবা আমাকে বলেছিলেন, ইমরান বাবা, আমার মেয়ের নামটা তো তুমি জানো না, ওর নাম মারিয়া। মারিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ও আচ্ছা, তাহলে বাবা আগেই বলে দিয়েছেন? তুমিও তো কম নাও, আগে বলবে তো। আমি তো মনে মনে হিসাব মিলাতে পারছিলাম না যে তুমি নাম জানলে কিভাবে। আমি বললাম, একটু রহস্য না রাখলে কি চলে। নামটা জানতাম ঠিকই, কিন্তু তোমার মুখ থেকে শোনার মজাই আলাদা। মারিয়া আমার কথা শুনে হেসে ফেলল। আমরা আরও কিছুক্ষণ খুব হাসাহাসি আর গল্প করলাম। আমি ওকে আমাদের পৃথিবীর আরও অনেক মজার মজার ঘটনা শোনালাম, আরও আমাকে ওদের রাজ্যের জাদুকরি সব গল্পের কথা বলল। অনেকদিন পর এমন প্রাণ খুলে আড্ডা দিয়ে আমার মনটা একদম হালকা হয়ে গেল। মারিয়ার সাথে কাটানো সেই মুহূর্তগুলো ছিল সত্যিই খুব আনন্দের আর স্মৃতিমধুর। শুনতে এগিয়ে ইমরানের যাওয়ার সময় হয়ে এলো। ওদিকে পৃথিবীর আকাশে হয়তো একটু পরেই ফজরের আজান দেবে। আমি যখন বললাম, মারিয়া, আমার এখন ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, অমনি ওর উজ্জ্বল মুখটা একটু মলিন হয়ে গেল। ও কিছু বলল না, শুধু অভিমানে মুখটা একটু ফুলিয়ে রাখল। আমি পরিষ্কার বুঝতে পারলাম, ও চায় না আমি এখনই চলে যাই। হয়তো আমার জন্য ওর মনেও কোনো ফিলিংস তৈরি হয়েছে। কিন্তু প্রথম দিনই আমি এ নিয়ে কিছু বললাম না। আমি পরিবেশটা হালকা করার জন্য বললাম, জানো মারিয়া, এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখানে আবার আসতে চাই। তুমি কি আমাকে নিয়ে আসবে? আমার কথা শেষ হতে না হতেই ওর ফুলানো মুখটা নিমেষেই স্বাভাবিক হয়ে গেল। ও খুব আগ্রহ নিয়ে দ্রুত বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি অবশ্যই নিয়ে আসব, কোনো সমস্যা নেই। ওর এই চঞ্চলতা দেখে আমি ওর চোখের দিকে তাকিয়ে একটু হাসলাম। বাগান থেকে যখন বেরিয়ে আসছি তখন দেখলাম ও একটু খুশি, আবার একটু মন খারাপ, সব মিলিয়ে এক অদ্ভুত চেহারায় দাঁড়িয়ে আছে। বাইরে আসতেই সেই তিনজন পরী আমাকে বলল, ইমরান, এবার তোমার যাওয়ার সময় হয়ে গেছে, চলো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ চলো। আবার সেই জাদুর মাদুরটা মাটিতে বিছিয়ে চোখ বন্ধ করলাম। মুহূর্তের মধ্যেই সেই অন্য জগৎ থেকে আমি আমার চেনা পৃথিবীতে ফিরে আসলাম। বাড়ির ভেতর যখন ঢুকছি বুকটা তখন দুরু দুরু কাঁপছিল। বাবা বা মা যদি টের পেয়ে যায়। অনেক ভয় নিয়ে চুপি চুপি নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। ঠিক তখনই মসজিদের মাইকে ফজরের আজান ভেসে এল। সারা রাতের ক্লান্তিতে কখন যে চোখ বুজে এল বুঝতেই পারলাম না। পরদিন সকালে হঠাৎ কানে এল মায়ের সেই চেনা গলার আওয়াজ। মা চিৎকার করে বলছেন, ওরে ও ইমরান, তোর কি দিনকাল সব উল্টে গেল নাকি? সূর্য মাথার ওপর উঠে গেল, এখনও কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিস? আজ কি কলেজে যাওয়ার ইচ্ছা নেই? আমি ধড়ফড় করে উঠে বসলাম। মা ঘরে ঢুকে পর্দাগুলো সরিয়ে দিতে দিতে বললেন, কাল রাতে কি ঘরে ভূত তাড়িয়েছিস? চোখের নিচে কালি পড়ে গেছে, আর ঘরটার কি অবস্থা করে রেখেছিস? তাড়াতাড়ি ওঠ, না হলে আজ তোর নাস্তা কপালে জুটবে না। মায়ের বকুনি শুনে মনে হল, যাক, আমি আবার রক্তমাংসের পৃথিবীতেই আছি। তবে মনের এক কোণে এখনও সেই নীল শাড়ি পরা রাজকুমারী আর জাদুর বাগানের স্মৃতিগুলো তরতাজা হয়ে আছে। মায়ের বকুনি খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে কলেজের দিকে দৌড় দিলাম। কলেজে পৌঁছাতেই দেখি গেটের কাছে আকাশ, শুভ আর রাফি আড্ডা দিচ্ছে। আমাকে দেখেই শুভ চিৎকার করে উঠল, কিরে ইমরান, আজ তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো গুপ্তধন পেয়েছিস। মুখটা এমন উজ্জ্বল কেন? আমি মনে মনে হাসলাম। গুপ্তধন তো বটেই, তবে সেটা সোনা দানা নয়, এক জাদুর রাজ্যের রাজকুমারী। আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললাম, ধুর, কিসের গুপ্তধন? রাতে ভালো ঘুম হয়েছে, তাই হয়তো ফ্রেশ লাগছে। সবাই মিলে করিডোরে বসে অনেক আড্ডা মারলাম। বন্ধুরা যে যার মতো গল্প করছে, কে নতুন গেম খেলছে, কার ক্রাশ কাকে রিপ্লাই দিল, এসব নিয়ে। আমি ওদের সাথে হাসাহাসি করছি ঠিকই, কিন্তু বারবার আমার চোখের সামনে মারিয়ার সেই অভিমানী মুখটা ভেসে উঠছে। নীল শাড়ি পরা মেয়েটা এখন কি করছে? সে কি আমার কথা ভাবছে? আড্ডা চলাকালীন আকাশ হঠাৎ বলল, দোস্ত, সামনে শুক্রবার আমাদের ওই পুরনো জমিদার বাড়িতে যাওয়ার কথা মনে আছে তো? সবাই যাবি কিন্তু? আমি একটু থতমত খেলাম। শুক্রবার? ওই দিন তো মারিয়া আবার আসার কথা ভাবতে পারে। আমি বললাম, দেখা যাক রে, যদি সময় পাই তবে যাব। বন্ধুরা আমার এমন দায়সারা উত্তর শুনে অবাক হল। শুভ বলল, তুই ইদানিং খুব বদলে যাচ্ছিস ইমরান, আমাদের সাথে থেকেও যেন কোথায় হারিয়ে থাকিস। আমি শুধু একটা মুচকি হাসি দিলাম।
ওদের তো আর বলতে পারছি না যে আমার জগৎটা এখন আর শুধু এই কলেজের করিডোর বা বন্ধুদের আড্ডায় সীমাবদ্ধ নেই। আমার অর্ধেক মন পড়ে আছে এক অন্ধকার বাগানে, যেখানে এক মায়াবী রাজকুমারী আমার ফেরার পথ চেয়ে বসে আছে। আড্ডা শেষে ক্লাসের দিকে হাঁটা দিলাম, কিন্তু মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, কখন আবার রাত হবে, আর কখন সেই পরীরা এসে জানালার কড়া নাড়বে। গল্পের এই অংশটি কেমন হল? এই দিন আমার এক বন্ধু নাছোড়বান্দা হয়ে ধরল যে সে আমার বাড়িতেই রাত কাটাবে। আমি তো মহাবিপদে। মনে মনে ভাবছি, আজ যদি সেই পরীরা আবার আসে, তবে তো সব জানাজানি হয়ে যাবে। আমি তাকে বললাম, দোস্ত, আমার পাশের একটা রুম খালি আছে, তুই বরং ওখানেই আরাম করে ঘুমা। আমার ঘুমানোর সময় আবার হাত পা ছোঁড়ার অভ্যাস আছে, তোর অসুবিধা হবে। কিন্তু সে তো মানবেই না। সে হাসতে হাসতে বলল, না না, ওখানে একা ঘুমাতে আমার সমস্যা হবে। তোর পাশেই শোব, কোনো সমস্যা নেই। অগত্যা বাধ্য হয়ে রাজি হতে হল। রাতের বেলা দুজনে বিছানায় শুলাম। সে তখন আবদার ধরল, কিরে, এখনই ঘুমাবি নাকি? চলো গেম খেলি। আমি ভাবলাম, গেম খেলে ওকে টায়ার্ড করে দিলে হয়তো ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। বললাম, ঠিক আছে, বের কর ফোন। দুজনে মিলে গেম খেলতে শুরু করলাম। গেমের মধ্যে ও খুব উত্তেজিত হয়ে চিৎকার করছিল, আর আমি বারবার জানালার দিকে তাকাচ্ছিলাম। মনের ভেতর শুধু একটা ভয়, পরীরা যদি এখনই এসে হাজির হয়। বন্ধুটা গেম খেলায় মগ্ন, আর আমি প্রতিটা সেকেন্ড গুনছি। মাঝে মধ্যে ভাবছি, আজ যদি ওরা না আসে তবেই ভালো। কিন্তু মারিয়াকে যে কথা দিয়েছি আমি আবার আসব। গেম খেলতে খেলতে রাত বাড়তে লাগল। বন্ধুর কোনো ঘুমের নামগন্ধ নেই। আমি মনে মনে দোয়া কালাম পড়ছি আর ভাবছি কিভাবে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়ানো যায়। কারণ মারিয়ার রাজ্যে যাওয়ার সময় তো প্রায় হয়ে এলো। বন্ধুর উপস্থিতিতে কি মারিয়া বা পরীরা আসবে, নাকি ইমরান কোনো বুদ্ধি করে বন্ধুকে এড়িয়ে ছাদে যাবে? পরের অংশটুকু
গেম খেলতে খেলতে একসময় বন্ধুটা অনেক টায়ার্ড হয়ে গেল। ওর চোখের পাতা ভারী হয়ে আসছিল, আর কিছুক্ষণের মধ্যেই ও গভীর ঘুমে তলিয়ে গেল। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম দেখার জন্য যে ও সত্যি ঘুমিয়েছে কিনা। যখন ওর নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম, তখন আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেলাম। চারপাশ একদম নিঝুম, চাঁদের আলোয় ছাদটা রূপালী হয়ে আছে। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে মারিয়ার নাম ধরে স্মরণ করতে লাগলাম। ঠিক তখনই একটা হালকা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর চোখের পলকে আমার সামনে মারিয়া এসে হাজির হল। তবে আজ ওর মুখে সেই মিষ্টি হাসির বদলে কৃত্রিম রাগের ছোঁয়া। সে আমার সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মিষ্টি করে বকা দিতে শুরু করল। মারিয়া বলল, কি ব্যাপার? তোমার আসার কথা কখন, আর তুমি আসছো কখন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি ওখানে বন্ধুর সাথে গেম খেলায় মগ্ন ছিলে। একদম ভুলে গিয়েছিলে আমার কথা, তাই না? আমি একটু অপ্রস্তুত হয়ে হাসলাম। মারিয়া আবার বলল, আমি তো ভেবেছিলাম আজ আর আসবেই না। অত গেমের নেশা থাকলে আমার রাজ্যে যাওয়ার দরকার নেই, ওখানেই থাকো। ওর এই মিষ্টি বকা শুনতে আমার বেশ ভালোই লাগছিল। আমি কাঁচুমাচু মুখ করে বললাম, আরে রাগ করো না মারিয়া। বন্ধুটা কিছুতেই আজ একা থাকতে চাইছিল না, ওকে ঘুম পাড়াতে গিয়েই তো দেরি হয়ে গেল। তুমি রাগ করলে কিন্তু আমি এখনই ফিরে যাব। আমার কথা শুনে ওর রাগ জল হয়ে গেল। ও মুখ টিপে হেসে বলল, হয়েছে, আর অজুহাত দিতে হবে না। চলো এখন, বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। গল্পের এই অংশটুকু বেশ মজার হল। লিখে দেওয়া অংশটুকু তখন হেসে কুটিপাটি। সে দুষ্টুমি করে আমাকে বলল, শোনো ইমরান, এবার কিন্তু ওই মাদুরটা নেই। এবার তোমাকে অন্যভাবে নিয়ে যাব। তবে একটা কথা, আমার পা ধরে নিচে ঝুলে থাকা চলবে না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকতে হবে। এখন এটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি কিভাবে আসবে। আমি তো বিশাল ভাবনায় পড়ে গেলাম। একদিকে মারিয়ার ওই মায়াবী রূপ, অন্যদিকে এভাবে জড়িয়ে ধরে আকাশে ওড়া, সব মিলিয়ে আমার বুকের ভেতরটা রীতিমতো ড্রাম পেটাচ্ছিল। ভাবলাম, যদি পই পই করে নিচে পড়ে যাই। আবার ভাবলাম, মারিয়া কি মনে করবে। অনেক ভাবনা চিন্তার পর কাঁচুমাচু মুখে বললাম, ঠিক আছে, তাহলে তোমার পা ধরেই যাব ঝুলে। আমার কথা শুনে মারিয়া বড় বড় চোখ করে তাকাল। তারপর খিলখিল করে হেসে উঠে বলল, আরে পাগল, আমার পা ধরে ঝুলে থাকবে মানে? তুমি কি বাদুর নাকি? ওভাবে গেলে তো মাঝপথে হাত ফসকে মর্তের কোনো পুকুরে গিয়ে পড়বে। তখন রাজকুমারীর বদলে ব্যাঙের সাথে গল্প করতে হবে। মারিয়া হাসতে হাসতে আরও কাছে এগিয়ে এল। ওর চোখের মণি দুটো জোনাকির মতো জলজল করছিল। সে বলল, ভয় পেও না ইমরান, আমি তোমাকে পড়ে যেতে দেব না। আমার ওপর বিশ্বাস রাখো। সে তখন তার জাদুকরি ডানা দুটো মেলে ধরল। আমি অবাক হয়ে দেখলাম, চাঁদের আলোয় ওর ডানাগুলো হীরের মতো চিকচিক করছে। মারিয়া আমার হাত ধরে ইশারা করল। আমি ভয়ে ভয়ে তাকে শক্ত করে ধরলাম। মুহূর্তের মধ্যেই আমার পায়ের তলা থেকে ছাদটা দূরে সরে যেতে লাগল। আমরা হু হু করে মেঘের দিকে উঠে নিচের ঘরবাড়িগুলো সব ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছিল। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু মারিয়ার গায়ের সেই অদ্ভুত মিষ্টি ঘ্রাণ আর বাতাসের শোঁশো শব্দ আমাকে এক অন্যরকম শিহরণ দিচ্ছিল। মারিয়া আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চোখ খোলো ইমরান, পৃথিবীটা ওপর থেকে কত সুন্দর দেখো। গল্পের এই উড়ন্ত রোমাঞ্চ এখন কোথায় গিয়ে থামবে? আমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম, কারণ মারিয়া আমাকে তার পা ধরতে দেয়নি, বরং সে নিজেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আকাশের বুকে ডানা মেলেছে। অত সুন্দরী একটা মেয়ে, যার গায়ের রং দুধে আলতা, তার এত কাছাকাছি থেকে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমার নিজের গায়ের রং ফর্সা হলেও ওর রূপের কাছে আমি নস্যি। আকাশে প্রচণ্ড হাওয়া বইছিল। মারিয়ার রেশমি চুলগুলো বারবার বাতাসে উড়ে ওর মুখে এসে পড়ছিল। সে এক হাত দিয়ে আমাকে জাপটে ধরে রেখে অন্য হাত দিয়ে বারবার চুলগুলো একপাশে সরিয়ে দিচ্ছিল। ওর এই চুল সরানোর ভঙ্গিটা আর মায়াবী চাহনি আমাকে এতটাই ইমপ্রেস করছিল যে আমি মুখে একটা শব্দ উচ্চারণ করতে পারছিলাম না। আমি শুধু মন্ত্রমুগ্ধের মতো একবার ওর মুখের দিকে তাকাচ্ছিলাম, আর লজ্জা পেয়ে পরক্ষণেই চোখ নামিয়ে নিচ্ছিলাম। মারিয়া আমার অবস্থা দেখে মুচকি হাসল। দুষ্টুমি করে আমার কানের কাছে মুখ এনে বলল, কি হলো ইমরান? তুমি কি আমার ভয় পাচ্ছ নাকি লজ্জা পাচ্ছ? তোমার তো কোনো সাড়া শব্দই নেই। আমি তোতলানো গলায় বললাম, না, মানে, আসলে এই প্রথম এভাবে উড়ছি তো, তাই একটু অন্যরকম লাগছে। মারিয়া এবার একটু আরও কাছে এসে বলল, মিথ্যা বলছ।
তোমার ফর্সা গাল দুটো এখন টমেটোর মতো লাল হয়ে গেছে। আমাদের রাজ্যের কোনো রাজকুমার তো তোমার মতো এত সুন্দর করে লজ্জা পায় না। ওর এই একটু একটু দুষ্টুমি আর হালকা প্রেমের ছোঁয়া আমার হৃদস্পন্দন যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। সে আকাশের ওপর দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে ঝুপ করে একটু নিচে নেমে আসছিল আমাকে চমকে দেওয়ার জন্য, আর আমি ভয়ে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরছিলাম। তখন সে খিলখিল করে হেসে বলছিল, এই তো, ভয় পেলে তো আমাকেই ধরতে হবে। পুরো আকাশটা যেন তখন শুধু আমাদের দুজনের ছিল। মারিয়ার নীল শাড়িটা বাতাসে পতপত করে উড়ছিল, আর আমি ওর মায়াবী জালে পুরোপুরি আটকে যাচ্ছিলাম। তার এই মিষ্টি ব্যবহার আর অপরূপ রূপ আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে আমি পৃথিবীর সাধারণ এক কিশোর হলেও এই মুহূর্তে আমি কোনো এক মহাকাব্যের রাজপুত্র। মারিয়া আমাকে নিয়ে আবারও সেই মায়াবী বাগানে ফিরে এলো। চারপাশটা ফুলে ফুলে ভরা থাকলেও মারিয়ার মুখটা হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। সে আমাকে একটি পাথরের বেঞ্চে বসতে বলল। আমি বসতেই সে আমার চোখের দিকে তাকিয়ে তাদের রাজ্যের এক অন্ধকার ইতিহাসের গল্প শুরু করল। মারিয়া বলতে লাগল, ইমরান, তুমি এখন যে সুন্দর বাগান আর রাজপ্রাসাদ দেখছ, আজ থেকে কয়েক বছর আগে এখানে শুধু হাহাকার ছিল। আমাদের রাজ্যের সীমানার ওপারে বাস করে ছায়া দানব বা শ্যাডো ড্রিমার্স। তাদের কোনো নির্দিষ্ট শরীর নেই, তারা ধোঁয়ার মতো যে কোনো জায়গায় ঢুকে পড়তে পারে। তাদের রাজা ছিল অত্যন্ত নিষ্ঠুর। সে চেয়েছিল আমাদের এই নূরের আলোর রাজ্য দখল করে চিরতরে অন্ধকার করে দিতে। একদিন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই তারা আমাদের রাজ্যে আক্রমণ করে বসল। আকাশ থেকে কালো বৃষ্টি পড়তে শুরু করল, আর সেই বৃষ্টি যেখানেই পড়ছিল সেখানকার গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমাদের সাধারণ পরীরা ভয়ে ডানা গুটিয়ে গর্তে লুকিয়ে পড়ল। সেই দানবরা জাদুর প্রাসাদের দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়ল। আমার বাবা, অর্থাৎ রাজামশাই, তখন একা তাদের সাথে লড়ছিলেন। কিন্তু দানবদের সংখ্যা ছিল হাজার হাজার। তারা যখন রাজপ্রাসাদের প্রধান ফটক ভেঙে ফেলল, তখন চারদিকে শুধু কান্নার শব্দ। সেই দানবরা আমাদের জাদুশক্তি শুষে নিচ্ছিল। আমি তখন অনেক ছোট ছিলাম। আমি দেখলাম বাবা তার তলোয়ার দিয়ে দানবদের ধোঁয়ার মতো শরীর কাটার চেষ্টা করছেন, কিন্তু তলোয়ার তো বাতাসে গিয়ে লাগছে। ধোঁয়াকে তো তলোয়ার দিয়ে মারা যায় না। ঠিক সেই মুহূর্তে বাবা এক চরম সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন এই দানবদের একমাত্র শত্রু হল পবিত্র নূর এ কলব বা হৃদয়ের শুদ্ধ আলো। তিনি প্রাসাদের সর্বোচ্চ চূড়ায় উঠে তার দীর্ঘ বছরের সাধনার সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করলেন। তার শরীর থেকে তীব্র সোনালি আলো বের হতে লাগল। বাবা তখন চিৎকার করে বললেন, শত্রুরা যদি অন্ধকার হয় তবে আমরা হব সূর্য। বাবা তার জাদুর লাঠি দিয়ে মাটিতে সজোরে আঘাত করলেন। সাথে সাথে পুরো রাজ্য জুড়ে এক বিশাল আলোর দেয়াল তৈরি হল। সেই আলোর স্পর্শ লাগামাত্রই ছায়া দানবরা পুড়ে ছাই হয়ে যেতে লাগল। কিন্তু এই সুরক্ষা দেয়াল তৈরি করতে গিয়ে বাবা তার অর্ধেক আয়ু আর সিংহভাগ শক্তি হারিয়ে ফেললেন। এভাবেই বাবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে পুরো রাজ্যকে সেই চরম ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। তবে সেই বিপদ এখনও কাটেনি ইমরান। সেই ছায়া দানবরা এখনও সীমানার ওপাশে ওত পেতে বসে আছে। তারা সুযোগ খুঁজছে কখন আমাদের এই জাদুর দেয়াল দুর্বল হবে। সেদিন আমি যখন ভ্যাম্পায়ার রূপে তোমাদের পৃথিবীতে গিয়েছিলাম, তখন আসলে ওদেরই একজন গুপ্তচর আমার পিছু নিয়েছিল এবং সেই বিষাক্ত তীর মেরেছিল। তুমি আমাকে বাঁচিয়ে শুধু আমার প্রাণ দাওনি, বরং আমাদের রাজ্যের ভবিষ্যৎ রক্ষা করেছ। কারণ আমি না থাকলে এই রাজবংশ শেষ হয়ে যেত, আর সুরক্ষা দেয়াল ভেঙে দানবরা আবার ঢুকে পড়ত। গল্পটি শেষ করে মারিয়া এক দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে তখন জল টলমল করছিল। আমি স্তম্ভিত হয়ে শুনছিলাম। ভাবতেই পারছিলাম না আমার সাধারণ হাতের সেবা এত বড় একটা রাজ্যের সুরক্ষায় কাজে লেগেছে। আমি মারিয়ার হাতটা শক্ত করে ধরে বললাম, মারিয়া, আমি থাকতে আর কোনো ছায়া দানব তোমার ক্ষতি করতে পারবে না। আমি সবসময় তোমার পাশে আছি। মারিয়া আমার চোখের দিকে তাকিয়ে ম্লান একটু হাসল। বাগানে তখন হালকা হাওয়া বইছে, যেন প্রকৃতির সমস্ত নিস্তব্ধতা আমাদের এই কথোপকথন শুনছে। তার রাজ্যের বীরত্বের গল্প শেষ করতে না করতেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে এল। সেই ছায়া দানবরা সীমানার দেয়াল ভেঙে অতর্কিত আক্রমণ করে বসল। কালো ধোঁয়ার মতো দানবরা আমাদের চারপাশ ঘিরে ফেলল। আমি আর মারিয়া যখন ভয়ে আড়ষ্ট, ঠিক তখনই রাজামশাই তার জাদুর তলোয়ার নিয়ে সামনে এসে দাঁড়ালেন। তিনি একাই সেই দানবদের সাথে লড়তে শুরু করলেন আমাদের বাঁচানোর জন্য। দানবদের প্রধান রাজা মশাইয়ের ওপর এক বিষাক্ত মায়াবী শক্তি ছুড়ে দিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই রাজা মশাই সেটা নিজের বুকে পেতে নিলেন। তার শরীর থেকে রক্ত
রাজা মশাই সেটা নিজের বুকে পেতে নিলেন। তার শরীর থেকে রক্ত ঝরতে লাগল, কিন্তু তিনি শেষবারের মতো তার সমস্ত শক্তি দিয়ে গিয়েছিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। আমার উপস্থিতি টের পেয়ে ও মুখ ফিরিয়ে তাকাল। ওর চোখে ক্লান্তি আর একরাশ শূন্যতা। আমি ওর মন ভালো করার জন্য বললাম, কি রানী সাহেব, রাজকার্য সামলাতে গিয়ে তো প্রজাদের কথা ভুলে গেছেন, কিন্তু এই অভাগা বন্ধুর কথা কেন ভুলে গেলেন? মারিয়া ম্লান হেসে বলল, ভুলে কি আর গিয়েছি? এই রাজ্যের হাজারটা মানুষের সমস্যা সমাধান করি ঠিকই, কিন্তু নিজের একাকিত্বের কোনো সমাধান খুঁজে পাই না ইমরান। তুমি যখন পাশে থাকো তখনই কেবল মনে হয় আমি মারিয়া, অন্য সময় আমি শুধু এই রাজ্যের এক নিঃসঙ্গ রানী। আমি ওর কথা শুনে একটু দুষ্টুমি করে বললাম, তাহলে তো আমাকে আপনার রাজ্যের স্থায়ী কমেডিয়ান হিসেবে নিয়োগ দিতে পারেন। আমি সারাদিন জোক শোনাব আর আপনি হাসবেন। আমার কথা শুনে মারিয়া খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে যেন বাগানের ফুলগুলো আবার প্রাণ ফিরে পেল। আমরা অনেকক্ষণ গল্প করলাম। ও আমাকে বলছিল কিভাবে ওর বাবা ছাড়া দিনগুলো কাটছে আর কিভাবে শত্রুদের হাত থেকে ও রাজ্য রক্ষা করার চেষ্টা করছে। আমি ওর হাতের ওপর হাত রেখে বললাম, মারিয়া, তুমি একা নও। আমি জানি আমি পৃথিবীর মানুষ, আমাদের জগৎ আলাদা, কিন্তু এই মনের টান তো কোনো সীমানা মানে না। তোমার যখনই খারাপ লাগবে আমি চলে আসব। মারিয়া আমার চোখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। ওর সেই দৃষ্টিতে ভালোবাসা আর কৃতজ্ঞতা মেশানো ছিল। সে তখন মুচকি হেসে তার মাথাটা আমার কাঁধে রাখল। সেই মুহূর্তে চারপাশের নিস্তব্ধতা যেন আমাদের এই বন্ধুত্বের সাক্ষী হয়ে রইল। গল্পটি এখন বেশ গভীর অনুভূতির জায়গায় এসেছে। ঝিরঝিরে বাতাস বইছিল। মারিয়া হঠাৎ আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। ওর চোখ দুটো ছলছল করছিল। সে গভীর আবেগ নিয়ে বলল, ইমরান, আমি আর পারছি না। তোমাকে একটা কথা বলার জন্য আমার মনটা ছটফট করছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরেই আমি তোমাকে আমার মনের মণিকোঠায় আগলে রেখেছি। আজ আমার বাবা নেই, মা নেই। আমি এই বিশাল রাজ্যে সম্পূর্ণ একা। তুমি যদি আজ আমার হাতে হাত রাখো তবে আমার আর কোনো ভয় থাকবে না। আমি তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে চাই। সে আমার চোখের দিকে তাকিয়ে করুণ সুরে আবার বলল, তুমি কি হবে আমার রাজ্যের রাজা? তুমি কি এই একাকী রানীর চিরস্থায়ী সঙ্গী হবে? মারিয়ার এই সরাসরি প্রস্তাব শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। হৃদস্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। একদিকে আমার পৃথিবী, বাবা মা আর আমার সাধারণ জীবন, অন্যদিকে মারিয়ার প্রতি আমার গভীর টান আর তার এই অসহায় একাকিত্ব। মারিয়ার দুধে আলতামুখ আর মায়াবী চোখের আকুতি ফেরানোর সাধ্য আমার ছিল না। আমি কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে থাকলাম। তারপর মারিয়ার চোখের জল মুছে দিয়ে ওর হাতটা শক্ত করে ধরলাম। আমি বললাম, মারিয়া, আমি জানি আমাদের জগৎ আলাদা, কিন্তু তোমাকে এই একাকিত্বে ফেলে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। আমি রাজি মারিয়া। আমি তোমার রাজ্যের রাজা হব, আর তার চেয়েও বড় কথা, আমি সারা জীবন তোমার ছায়া হয়ে থাকব। আমার মুখে রাজি শব্দটা শুনে মারিয়ার মুখে যেন হাজারটা প্রদীপ জ্বলে উঠল। সে এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ওর মনের সব ভয় আর সংশয় যেন নিমিষেই ধুয়ে মুছে গেল। সেই রাতে চাঁদের আলোয় জিনের রাজ্যের এক সাধারণ মানুষ রাজা হওয়ার নতুন ইতিহাস লেখা হল। মারিয়া আর আমার এই নতুন পথচলা শুরু হল এক অদ্ভুত ভালোবাসার বন্ধনে। গল্পটি এক চমৎকার মিলনাত্মক মোড়ে। মারিয়া আর আমার সেই খুনসুটির পর পরিবেশটা হঠাৎ খুব শান্ত আর গভীর হয়ে এল। বাগানের জাদুকরী ফুলগুলো থেকে এক অদ্ভুত সুবাস আসছিল, আর মাথার ওপরের চাঁদটা যেন আমাদের জন্যই আজ বেশি আলো দিচ্ছিল। মারিয়া আমার খুব কাছে এসে দাঁড়াল। ওর দুধে আলতা গায়ের রঙে চাঁদের আলো পড়ে এক অপার্থিব আভা তৈরি হয়েছে। সে আমার চোখের দিকে তাকিয়ে একদম নিচু স্বরে বলল, ইমরান, তুমি কি জানো, তুমি যেদিন প্রথম আমার জীবন বাঁচিয়েছিলে সেদিন থেকেই আমি তোমার মায়ার বাঁধনে আটকে গিয়েছিলাম। এই রাজ্য, এই ঐশ্বর্য, সবকিছু তোমার এক চিমটি ভালোবাসার কাছে তুচ্ছ। আমি ওর রেশমি চুলে আলতো করে হাত রাখলাম। মারিয়া চোখ বন্ধ করে আমার স্পর্শ অনুভব করছিল। আমি ওর কপালে একটা আলতো চুমু খেয়ে বললাম, আমি কোনোদিন ভাবিনি যে পৃথিবীর সাধারণ একটা ছেলে হয়ে আমি কোনো পরীর হৃদয়ে রাজত্ব করব। মারিয়া, আমি তোমাকে শুধু ভালোবাসব না, আমি তোমাকে আগলে রাখব পৃথিবীর সব অন্ধকার থেকে। মারিয়া লজ্জায় লাল হয়ে আমার বুকে মুখ লুকালো। ওর শরীরের হালকা কাঁপুনি আমি অনুভব করতে পারছিলাম। সে ফিসফিস করে বলল, আমার এই মায়াবী জগতের সব জাদু এক পাশে, আর তোমার পাশে থাকার এই অনুভূতি অন্য পাশে।
আমি চাই আমাদের এই প্রেম যেন যুগ যুগ ধরে এই রাজ্যের বাতাসে মিশে থাকে। আমি ওকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরলাম। চারপাশের ঝিঁঝি পোকার ডাক আর মৃদু বাতাস যেন আমাদের প্রেমের সাক্ষী দিচ্ছিল। সেই মুহূর্তে মনে হল সময়টা যেন ওখানেই থমকে গেছে। আমাদের দুজনের হৃদস্পন্দন তখন একই তালে বাজছিল, এক অমর প্রেমের গল্প লিখছিল জিনের রাজ্যের সেই নির্জন বাগানে। মারিয়া আবার মুখ তুলে আমার দিকে তাকাল, ওর চোখে এখন শুধু খুশির অশ্রু। সে মুচকি হেসে বলল, এখন থেকে তুমি শুধু আমার রাজা নও, তুমি আমার পুরো পৃথিবী। মারিয়ার ভালোবাসার প্রস্তাবের পর আমাদের বিয়ের কথা পাকা হয়ে গেল। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। কিন্তু মনে একটা ভয় ছিল, আমার সাধারণ বাবা মা এই ভিন গ্রহের বা ভিন জগতের মেয়েকে মেনে নেবেন তো? মনের জোর বাড়িয়ে মারিয়াকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। মারিয়াকে দেখা মাত্রই বাবা মা তো অবাক। এত সুন্দর মেয়ে তারা জীবনেও দেখেননি। ওর ভদ্রতা আর অমায়িক ব্যবহারে তারা এক কথাতেই বিয়েতে রাজি হয়ে গেলেন। মা তো ওর প্রশংসা করতে করতে পঞ্চমুখ হয়ে উঠলেন, যেন এমন লক্ষ্মী মেয়ে পাওয়াই ভাগ্যের ব্যাপার। তবে পাড়া প্রতিবেশীদের কাছে আমরা রহস্যটা গোপনই রাখলাম। কেউ জানতেই পারল না যে আমার ঘরের বউ আসলে জিন রাজ্যের এক রাজকুমারী। ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। আমরা খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলাম। বিয়ের কিছুদিন পর জিন রাজ্যের রীতি অনুযায়ী আমাকে সেখানকার রাজা ঘোষণা করা হল। দিনকাল বেশ ভালোই কাটছিল, কিন্তু নিয়তির অমোঘ নিয়মে 1 বছর পর আমার বাবা মা দুজনেই পরলোক গমন করলেন। পৃথিবীতে আমার আর কোনো পিছুটান রইল না। বাবা মায়ের মৃত্যুর পর আমি আর মারিয়া সিদ্ধান্ত নিলাম, আমরা চিরতরের জন্য জিন রাজ্যেই চলে যাব। সেখানেই এখন আমাদের স্থায়ী বসবাস। আমি এখন সেই মায়াবী রাজ্যের রাজা আর মারিয়া আমার রানী। আমরা দুজনে মিলে এক নতুন পৃথিবী গড়ে তুলেছি, যেখানে শুধু ভালোবাসা আর শান্তি। লেখকের শেষ কথা, প্রিয় পাঠক, এই ছিল ইমরান এবং রাজকুমারী মারিয়ার রোমাঞ্চকর ভালোবাসার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের নতুন নতুন গল্প লিখতে উৎসাহ দেয়। আর এই রকম আরও রহস্যময় এবং রোমান্টিক গল্প পেতে আমাদের পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো গল্পে। আসসালামু আলাইকুম।